My dear students of class 6, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস রয়েছে এবং এই ক্লাসটাতে ইউনিট 12 বলো বা চ্যাপ্টার 12 বলো, এই চ্যাপ্টারটা একসাথে পুরো একটা ভিডিওতে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আর তাই কি করতে হবে, তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কোনো রকম স্কিপিং না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে হবে কি, এই একটা ভিডিও থেকে তোমার ইউনিট 12 বলো বা চ্যাপ্টার 12 বলো সবকিছু তুমি একসাথে জেনে যাবে। আর তুমি যদি আর একটু মনোযোগ দিয়ে বা একটু টেকনিক্যালি লক্ষ্য করো, মনোযোগ দাও যে আমি কোথায় কি বুঝাচ্ছি, কিভাবে বুঝাচ্ছি, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে একই সাথে এখান থেকে তুমি গ্রামারও শিখে যেতে পারবে আর স্পোকেন ইংলিশও শিখে যেতে পারবে। তাই আমার পরামর্শ হচ্ছে কি, কোনো রকম স্কিপিং না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি বলবো প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমার এই চ্যানেল থেকে ইংলিশ রিলেটেড তুমি সবকিছুই পেয়ে যাবে। সেটা শুধু যে তোমার একাডেমিক সেকশনের জন্য তা নয়, তুমি তোমার স্পোকেন ইংলিশ এখান থেকে পেতে পারো, গ্রামার শিখতে পারো, আরো হায়ার গ্রামার শিখতে পারো বা হায়ার লেভেলের অন্য কিছু শিখে ইচ্ছে থাকলে এখান থেকে সেটাও তুমি শিখে নিতে পারো। তাই আমার মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটাই ভালো। আর যদি ভালো না লাগে, প্রথমে তুমি ভেরিফাই করে দেখো, আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সবকিছু আগে ভেরিফাই করো তোমার মনের মতো কিছু আছে কিনা বা তোমার যেটা প্রয়োজন সেটা আছে কিনা। যদি থাকে তাহলে তো ওয়েল, আর যদি না থাকে তাহলে চ্যানেলটা আবার আনসাবস্ক্রাইব করে দিন, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে এখন একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা 12 অর্থাৎ এটা চ্যাপ্টার 12 বলতে পারো বা ইউনিট 12 বলতে পারো। এই চ্যাপ্টারের নাম কি? মেধাস ড্রিম অর্থাৎ মেধার স্বপ্ন। দেখো এক নম্বরে কি দিয়েছে, 12.1 লুক এট দ্য পিকচার বিলো অ্যান্ড ডিসকাস দ্য ইউজ অফ এ ডায়েরি। অর্থাৎ কি, নিচে যে পিকচারটা দেওয়া আছে অর্থাৎ ছবিটা দেওয়া আছে সেই ছবিটা দেখো আর আলোচনা করো বা ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করতে হবে? ইউজ অফ এ ডায়েরি অর্থাৎ একটা দিনপঞ্জি কি ব্যবহার আছে বা একটা ডায়েরির কি ব্যবহার আছে। এখানে দেখো একটা জিনিস একটু লক্ষ্য করো, আই ডিড, দেখো লেখা আছে আই ডিড, আমি করেছিলাম, তার মানে এটা গতকালের ঘটনা। যেভাবে সে ডায়েরিতে লিখেছে বা ডায়েরিতে যেভাবে লেখা হয়েছে, ডায়েরির যে মালিক সে যেভাবে লিখেছে যে হোমওয়ার্ক, অর্থাৎ গতকাল সে এক নম্বরে কি করেছিল? হোমওয়ার্ক করেছিল। 2 ফিড মাই পেট, আমার পোষাকে খাইয়েছিলাম বা খাবার দিয়েছিলাম। হেল্প মম, অর্থাৎ মাকে সাহায্য করেছে। ক্লিন মাই রুম, আমার কক্ষ বা আমার রুম পরিষ্কার করেছিলাম। প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলা করা। অর্থাৎ এখানে তার গতকালের যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, তার কাজকর্মগুলো ছিল, সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর টু ডু, টু ডু মানে হবে করতে হবে। টু এক হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্ক গুলো করতে হবে। তার মানে দেখা যাচ্ছে কি এখানেও এক নম্বরে হোমওয়ার্ক, এখানেও এক নম্বরে হোমওয়ার্ক। তাহলে স্টুডেন্ট হিসেবে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে কি লেখাপড়া করা। আর এই হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করা, স্কুল থেকে কোনো কাজ দিলে বা টিচার কোনো কাজ দিলে সেটা করা। মিউজিক ক্লাস অর্থাৎ গানের ক্লাস, ঠিক আছে। তারপর ড্র এ পিকচার, একটা ছবি আঁকা। হেল্প লিটল সিস্টার, অর্থাৎ ছোট বোনকে সাহায্য করা। এরপরে 5 নম্বর কাজটা কিন্তু এখানে লেখা হয়নি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কাজগুলো কিভাবে লিখতে হয়, একটা ডায়েরিতে
কাজগুলো কিভাবে লিখতে হয় সেটার বর্ণনা দেওয়া হয়েছে। এবার এখানে দেখো আনসারটা লেখা হয়েছে, সেটা কিভাবে দেখো যে ইট ইজ এ পিকচার অফ এ ডায়েরি, এটা একটা ডায়েরি এর ছবি। A diary is a written record of a person's daily activities. একটা ডায়েরি হলো একজন ব্যক্তির লিখিত দৈনন্দিন কার্যকলাপের রেকর্ড। It is used to write down a person's plan, activities and experiences and so on. এটি একজন ব্যক্তির পরিকল্পনা, কার্যকলাপ এবং অভিজ্ঞতা ইত্যাদি লিখতে ব্যবহৃত হয়। It is a good habit of use and useful. এটি একটি ভালো অভ্যাস এবং দরকারি। In this way, the person can organize his or her schedules and remember his or her activities through a diary. এইভাবে ব্যক্তি তার সময় সাজাতে পারে এবং একটা ডায়েরির মাধ্যমে তার কার্যকলাপ মনে রাখতে পারে। Here, the owner of the diary wrote down what he or he did and what she has to do. এখানে she একটা হতে পারে, একটা এখানে as দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, হয়তো নাও বুঝতে পারো, সেই না আমি আবার এটা লিখে দিচ্ছি। she or he did and what she or he has to do. এখানে মালিক কি করেছিলেন এবং কি করতে হবে তা লিখেছেন বা লিখেছেন। 12.1 ওখানে শেষ। এবার দেখো 12.2 discuss the following questions in pairs. দেখো এখানে এই শব্দগুলো একটু লক্ষ্য করতে হবে। পেয়ার্স মানে হচ্ছে কি জোড়া, তাহলে জোড়ায় জোড়ায় কি করতে হচ্ছে, নিচে প্রশ্নগুলো আলোচনা করতে হচ্ছে। and write down the answers, এবং উত্তর লিখতে হবে in a complete sense. then underline all the verbs. এখানে একটা জিনিস লক্ষ্য করো, underline all the verbs and say which verbs refer to what time. এবার এটাও বলতে হবে যে refers to what time, present, past or future. sorry, জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং সম্পূর্ণ বাক্যের উত্তরগুলো লেখো। তারপর ব্যবহৃত ভার্বগুলোর নিচে দাগ দাও এবং ভার্বগুলোর সময় উল্লেখ করো, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। তাহলে এখানে যে লাইনগুলো দেয়া আছে সেগুলো তোমাকে পড়তে হবে, পড়ার পর এগুলো পেয়ারে বা জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। তারপর উত্তরগুলো সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, আবার বলতে হবে ভার্ব কোনগুলো এবং ভার্বগুলোর সময় উল্লেখ করতে হবে। তাহলে আমরা তো জানি ভার্ব কোনগুলো, যেগুলো দিয়ে কি কাজ বোঝানো হয়, যে সেন্টেন্সে যেসব ওয়ার্ড দিয়ে কাজ বোঝানো হয় সেগুলো হলো ভার্ব। আর বর্তমান কোনগুলো, কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে বা হয়েছে এরকম বুঝালে বর্তমান কাল। আর অতীতে কোনো কাজ হয়েছিল, হচ্ছিল বা একটার আগে অন্য একটা কাজ হয়েছিল এরকম বুঝালে এটা অতীত। অথবা ভবিষ্যৎকাল, এখানে একটা কথা হচ্ছে ভবিষ্যৎ। তারপরে কি ভবিষ্যৎকাল কোনগুলো, যে কাজটা ভবিষ্যতে হবে বা হতে থাকবে এরকম বুঝালে ভবিষ্যৎ কাল। তাহলে ভার্ব আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে ভার্বের অর্থগুলো তোমাকে জানতে হবে এবং সেগুলো এখন থেকে ধীরে ধীরে একদম ভালোভাবে শিখে ফেলার চেষ্টা করো, তা না হলে পরের ক্লাসগুলোতে গিয়ে তোমাকে কষ্ট পেতে হবে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না বা হয় না। আর সেজন্য প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের অর্থ তোমাকে বুঝতে হবে। তুমি যখন লিখতে যাবে তাও তোমাকে ভার্বের অর্থ বুঝতে হবে, বলতে গেলেও বুঝতে হবে,
পড়তে গেলেও সেটা অর্থ বুঝতে হবে। সুতরাং ভার্ব কেন, শুধু ভার্ব বলছি কেন, প্রত্যেকটা শব্দের অর্থ তুমি ভালো করে শিখে ফেলার চেষ্টা করবে। What are the 5 things you did yesterday? What are the 5 things you usually do? What are the 5 things you will do tomorrow? অর্থাৎ এখানে কি বলছে যে তুমি অতীতে কোন 5টি কাজ করেছিলে। আবার নিচের প্রশ্ন বলছে What are the 5 things you usually do? কোন কাজটা তুমি সবসময় করো, সাধারণত, usually সাধারণত করো। What are the 5 things you will do tomorrow? কোন 5টা জিনিস যেটা তুমি আগামীকাল করবে। আর এগুলো উত্তর দিতে হবে কিভাবে, পেয়ারে অথবা জোড়ায়। এখানে দেখো আনসার লেখা আছে, আমি আনসার লিখে দিই। আনসার গুলো কিভাবে লিখতে হবে দেখো, প্রথমে নিয়েছি কি মাইসেলফ। মাইসেলফ মানে আমি নিজে অথবা তুমি নিজে। এবার তোমার সাথে একজনকে নিতে হবে, সেটাকে নিয়ে একটা নাম দিয়েছি জয়। এখানে তুমি তোমার নাম ইচ্ছে মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা এখানে তুমি স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2 এভাবে দিতে পারো, অথবা অন্য কোনো নামও দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যালো জয়া, would you mind if I want to know 5 of your activities that you did yesterday? অর্থাৎ তুমি কি কিছু মনে করবে যদি আমি তোমার কাছে জানতে চাই যে গতকাল তুমি করেছো এমন 5টি কাজ কি কি। তখন জয়া বলছে কি obviously not, না মোটেও না, they are simple, they are very simple, তারা খুবই সাধারণ বা এগুলো খুবই সাধারণ। Yesterday was Friday, গতকাল ছিল শুক্রবার। So তাই I cleaned my room, আমি আমার রুমটা বা ঘরটা পরিষ্কার করেছিলাম। Watered my flower garden, আমার বাগানে, ফুলের বাগানে পানি দিয়েছিলাম। Did my homework, আমার বাড়ির কাজ করেছিলাম। Feed my pet, আমার পোষা প্রাণীকে খাইয়েছিলাম। And watched TV, এবং টেলিভিশন দেখেছিলাম। নাইস, সুন্দর। এবার প্রশ্ন করছে দেখো, what 5 things you usually do? তুমি সাধারণত কোন 5টি জিনিস করো, সাধারণত করো। জয়া, well, ভালো কথা। In my regular activities, আমার প্রতিদিনের বা নিয়মিত কাজকর্মে I exercise early in the morning, আমি সকালে কি, খুব সকালে কি করি, ব্যায়াম করি। Ready my homework, আমার বাড়ির কাজ প্রস্তুত করি। Go to school, স্কুলে যাই। Play with my friends, আমার বন্ধুদের সাথে খেলি। Listen stories from grandma, অর্থাৎ দাদা বা দাদি বা নানি বা দিদা, এই ধরনের কারোর কাছ থেকে আমি গল্প শুনি। তাহলে দেখো এখানে যে 5টা কাজ তোমার করার কথা বলা হচ্ছে, আমি সেই ভার্বগুলো কিন্তু লাল কালি দিয়ে মার্ক করেছি এবং আন্ডারলাইনও করে দিচ্ছি। দেখো প্রত্যেকটা ভার্বের নিচে আন্ডারলাইন করেছি, যেটা আমাকে বলা হয়েছে যে কাজগুলো আন্ডারলাইন করো। এরপরে কি, ভেরি গুড, খুবই ভালো। এবার বলো, what 5 things will you do tomorrow? তুমি আগামীকাল কোন 5টা জিনিস করবে। এবার জয়া বলছে don't you remember that? তুমি কি মনে করতে পারছো না, বা তুমি কি, তোমার কি মনে নেই আগামীকাল will be your birthday, তোমার জন্মদিন। and you have already invited me, এবং তুমি কি করেছো, অলরেডি মানে কি এরই মধ্যে তুমি আমাকে নিমন্ত্রণ করে ফেলেছো বা দাওয়াত করেছো। দেখো ইনভাইটেড এখানে ভার্ব, সেজন্য আন্ডারলাইন করা আছে। সো তাই I shall ready my homework early, আমি খুব তাড়াতাড়ি হোমওয়ার্ক তৈরি করব, প্রস্তুত করব। তারপর কি, shall go to market, মার্কেটে যাব। with mom, মায়ের সাথে। to buy a nice gift, একটা সুন্দর উপহার কিনতে। practice a song to sing on your birthday, অভ্যাস করতে হবে বা এটা চর্চা করতে হবে একটা গান
কিসের জন্য? তোমার জন্মদিনে গাইবার জন্য। shall enjoy with you, তোমার সাথে আনন্দ করব। shall listen a story from grandma, অর্থাৎ দিদা বা নানি বা দাদি থেকে একটা গল্প শুনবো। তাহলে দেখো কাজকর্মগুলো কেমন যেন একদম প্র্যাকটিক্যাল, বাস্তব বাস্তব করে লিখেছি। একটা যে তুমি যে অনবরত বা কমন একটা জিনিস লিখবে এমন কোনো কথা নেই। আনকমন জিনিসগুলো তুমি লিখতেই পারো এবং সেটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, এবং এভাবে লিখার অভ্যাস করলে দেখবে কি ইংরেজি তোমার খুব তাড়াতাড়ি শেখা হবে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্ট, বলছে কি অ্যাসিস্ট্যান্স মানে সহযোগিতা, তোমার সহযোগিতার জন্য তোমাকে ধন্যবাদ। যারা কি বলছে? ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে অনেক অনেক সুস্বাগত। এবার দেখো 12.3 রিড দ্য স্টোরি। এইবার তোমাকে আরো মনোযোগ দিয়ে এই গল্পটা পড়তে হবে, কারণ এই গল্পের উপর নির্ভর করে পরবর্তীতে কিছু প্রশ্ন করা হয়েছে। হাই, আই এম মেধা। এখানে দেখো আই মানে হচ্ছে আই এম মেধা। হাই, আমি মেধা। টুডে I found one of my notebooks I used for writing when I was in class 1. আজ আমি আমার একটা খাতা পেলাম যেটাতে আমি প্রথম শ্রেণীতে পড়ার সময় লিখতাম। অর্থাৎ হতে পারে তার খাতাগুলো হয়তো সে আগে লিখেছিল এবং খাতাগুলো জমা ছিল স্টোরের মধ্যে, অথবা এমনও হতে পারে যে খাতাগুলো বিক্রি করে ফেলা হয়েছে, আজকে তার মা অথবা বাবা দোকান থেকে কোনো জিনিস এনেছে, অথবা সে কোনো জিনিস এনেছে, সেখানে তার হাতের লেখার জিনিসটা হাতের লেখা দেখে অথবা তার নাম দেখে সেটা বুঝতে পেরেছে। সেই জন্য সে বলছে যে আমি একটা খাতা পেলাম যেটাতে আমি প্রথম শ্রেণীতে পড়ার সময় লিখতাম। But the funny part is I can't even understand what I wrote. কিন্তু মজার বিষয়টি হলো আমি কি লিখেছিলাম তা আমি এমনকি বুঝতেও পারছি না। বলছে আমি তখন কি লিখেছিলাম আমি এখন সেটা বুঝতেও পারছি না। At that time I was learning to write. সেই সময় আমি লিখতে শিখছিলাম। I couldn't hold the pencil properly. আমি ঠিক মতো পেন্সিল ধরতে পারতাম না। তাহলে দেখো লাইনগুলো কত সুন্দর করে লেখা হয়েছে। এগুলো তোমাকে বলার অভ্যাস করতে হবে। যেগুলো প্রথমে পারবে না সেগুলো কি করবে? শব্দগুলো আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে খাতায় লিখে সেগুলোর অর্থ লিখে শিখে ফেলবে। উচ্চারণের সমস্যা হলে বড়দের সাহায্য নিয়ে সেগুলো উচ্চারণগুলো করবে এবং প্র্যাকটিস করবে। I couldn't even draw a straight line. আমি একটা সোজা লাইনও আঁকতে পারতাম না। It reminded me on my childhood. এটি আমাকে আমার শৈশবের কথা মনে করিয়ে দিল। I just love to make doodles on my notebook and the wall of my room at that time. সে সময় আমি শুধু আমার খাতায় এবং কক্ষের দেয়ালে হিজিবিজি আঁকতে পছন্দ করতাম। অর্থাৎ দেয়ালের মধ্যে যেটা ইচ্ছা সেটা আঁকত। My parents and teachers worked hard to teach me handwriting. আমার মা, বাবা এবং শিক্ষক আমাকে হাতের লেখা শেখাতে কঠিন পরিশ্রম করেছিলেন। I did practice a lot to improve my writing. লেখার উন্নতি করতে আমি প্রচুর অনুশীলন করেছিলাম। My handwriting became good after a few years of practice. কয়েক বছর অনুশীলনের পর আমার হাতের লেখা ভালো হয়েছে। এবার এখানে দেখো মেধার একটা ছবি দেয়া হয়েছে, সে বিভিন্ন জিনিস ড্রয়িং করছে। এখানে তার দেখো অঙ্কন করা একটা পাখির ছবি আছে, তারপর একটা পরিবেশ, গাছ এবং বাড়ির ছবি আছে। এখানে তার মিউজিকের জন্য একটা হারমোনিয়ামের ছবি আছে। এখানে সে ফুল এঁকেছে, পাখি এঁকেছে, আর এখানে তার অঙ্কন করা জিনিসপত্রগুলো আছে। আর এখানে কি
কাপের মধ্যে রয়েছে তার তুলি ইত্যাদি। তাহলে এটা একটু দেখবে যে সে কিভাবে তার ঘরের মধ্যে ছবি এঁকে কিভাবে রেখেছিল, তার ঘরের মধ্যে কি কি জিনিস আছে। নাও আই এম ইন ক্লাস 6, আমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি। মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, আমার হাতের লেখা এখন অনেকটাই ভালো। বাট মাই ড্রয়িং স্কিল ইজ নট গুড এনাফ, কিন্তু আমার আঁকার দক্ষতা যথেষ্ট ভালো নয়। বাট আই লার্নড ফ্রম মাই চাইল্ডহুড দ্যাট ইফ আই প্র্যাকটিস আই ক্যান ইমপ্রুভ এনিথিং, কিন্তু শৈশব থেকে আমি ছিলাম যে আমি যদি অনুশীলন করি আমি যে কোনো কিছু উন্নত করতে পারি। নাও আই এম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, আমি এখন প্রচুর আঁকা চর্চা করছি, প্র্যাকটিস করছি। মাই ড্রয়িং টিচার এনকারেজেস মি টু ড্র মোর, আমার আঁকার বা অঙ্কন শিক্ষক আমাকে আরো বেশি করে আঁকতে উৎসাহ দেন। মাই ড্রয়িং স্কিল ইজ বিকামিং বেটার ডে বাই ডে, দিনে দিনে আমার আঁকার দক্ষতা শ্রেয়তর হচ্ছে। আই ওয়ান্ট টু বিকাম অ্যান আর্টিস্ট, আমি শিল্পী হতে চাই। When I become a painter, I will decorate my room. I will decorate my room with my painting. আমি যখন চিত্রকর বা চিত্রশিল্পী হব আমি চিত্রকর্ম দিয়ে আমার ঘর সাজাবো। I am also fond of doing sketches. আমি স্কেচ করতে পছন্দ করি। I will draw a picture of my parents and hang that in my room. আমি আমার মা বাবার ছবি আঁকবো এবং আমার ঘরে টাঙিয়ে রাখবো। I will also draw pictures of my favorite teachers and present those pictures to them. আমি আমার প্রিয় শিক্ষকদের ছবিও আঁকবো এবং সেগুলো তাদের উপহার দেব। But I am not good at sketching people. কিন্তু আমি মানুষের স্কেচ করায় দক্ষ নই। I am sure that my sketching skill will improve if I keep practice. আমি নিশ্চিত যে চর্চা করতে থাকলে আমার স্কেচ করার দক্ষতা উন্নত হবে। When I will be good enough at sketching, I will fulfill my wishes. যখন আমি স্কেচ করার যথেষ্ট দক্ষ হব আমি আমার ইচ্ছা পূরণ করব। I also love to draw pictures of nature. আমি প্রকৃতির ছবিও আঁকতে পছন্দ করি। Today the sky is cloudy. আজ আকাশ মেঘলা ও মেঘাচ্ছন্ন। It may rain today. আজ বৃষ্টি হতে পারে। If I can capture the scene in my drawing, it will be interesting. আমার আঁকায় যদি আমি দৃশ্যটি ধারণ করতে পারি তবে এটি বেশ মজার হবে। Note: tense refers to the time when an action takes place. যখন কোনো কাজ হয় ক্রিয়ার কাল সেই সময়কে নির্দেশ করে। According to time, there are three main tenses. সময় অনুযায়ী তিনটি কাল আছে, যেটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। The present tense refers to an action in the present and a habitual or extremely true action. বর্তমান কাল বলতে বর্তমানে এবং একটি অভ্যাসগত অথবা চরমভাবে সত্য কাজকে বোঝায়। The past tense refers to an action in the past. অতীতকাল বলতে
অতীতের কোনো কাজকে বোঝায়। The future tense refers to an action that will take place in future. ভবিষ্যৎকাল বলবে ভবিষ্যতে ঘটবে এমন কাজকে বোঝায়। অর্থাৎ ভবিষ্যৎকাল বলতে ভবিষ্যতে ঘটবে এমন কাজকে বোঝায়। 12.4 Identify the tenses present, past, future of the following sentences. নিচের বাক্যগুলোতে টেন্সেস প্রেজেন্ট পাস্ট ফিউচার চিহ্নিত কর। মাই হ্যান্ডরাইটিং ইজ মাচ বেটার নাও। আমার হাতের লেখা অনেকটাই ভালো। এটা প্রেজেন্ট টেন্স। কিভাবে বুঝবে? দেখো এখানে কি রয়ে গেছে, ইজ রয়েছে। এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের একটা ফর্ম, অর্থাৎ বি ভার্বের একটা ফর্ম বা অক্সিলারি ভার্বের একটা ফর্ম। আবার কি আছে এখানে, আছে কি দেখো, নাও। নাও দিয়ে কি বোঝাচ্ছে? এখন। সুতরাং এটা বর্তমান কালকে বোঝানো হচ্ছে, আর সেজন্য এটা প্রেজেন্ট টেন্স। I found one of my notebooks. আমি আমার একটা খাতা পেলাম। এটা কোন টেন্স? পাস্ট টেন্স। কেন? তার কারণ হচ্ছে এই যে এখানে ফাউন্ড আছে, এই ফাউন্ডটা হচ্ছে যে ফাইন্ড ভার্বের কি পাস্ট ফর্ম। এটা ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এই ভার্বের ফর্মগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। এবার দেখো, I can improve my handwriting. আমি আমার হাতের লেখা উন্নত করতে পারি। তো এটা প্রেজেন্ট টেন্স। এটা কিভাবে বুঝবে? তার কারণ এখানে কি আছে দেখো, ক্যান মডেল ভার্বের বেস ফর্ম আছে। যদি কুড থাকতো তাহলে এটা পাস্ট টেন্স ধরতে পারতো। ক্যান ইমপ্রুভ আমরা জানি। আবার এটাও শিখে রাখো, মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ আমরা যেটাকে বর্তমানে প্রেজেন্ট ফর্ম বলছি সেটা বসে। I couldn't even draw a straight line. আমি এমনকি একটি সরলরেখাও আঁকতে পারতাম না। তাহলে দেখো এই যে couldn't অতীতকালের ঘটনা, couldn't একটু আগে বলেছি ক্যানের পাস্ট টেন্স হচ্ছে could। তাহলে couldn't যখন দেয়া আছে এটা হচ্ছে যে পাস্ট টেন্স। couldn't এখানে ড্র হচ্ছে মেইন ভার্ব। couldn't draw a straight line, তাহলে এটা পাস্ট টেন্স। I will draw a picture of my parents and hang it in my room. আমি আমার বাবা মায়ের একটা ছবি আঁকবো এবং আমার ঘরে টাঙিয়ে রাখবো। দেখো রাখবো, আঁকবো। তাহলে এখানে কি দেয়া হচ্ছে? will। shall will থাকলে কি হবে? shall will হচ্ছে যে ফিউচার টেন্সে মডেল ভার্ব বলতে পারো বা অক্সিলারি ভার্ব বলতে পারো। সুতরাং এটা ফিউচার টেন্স। 6. My handwriting became good after a few years of practice. কয়েক বছর চর্চার পর আমার হাতের লেখা ভালো হয়েছিল। বাংলাটা বুঝতে পারলেও হয়ে যায়। এখানে এটা কি বুঝবে? দেখো became হচ্ছে যে become এর পাস্ট ফর্ম, আর সে কারণে এটা পাস্ট টেন্স। তাহলে become হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম আর became হচ্ছে পাস্ট। Now I am practicing drawing a lot. আমি এখন প্রচুর আঁকার চর্চা করছি। দেখো তারপর কি I'm, দেখো I'm practicing, এর সাথে am আছে। am প্রেজেন্ট টেন্সের বি ভার্বের একটা ফর্ম বা অক্সিলারি ভার্বের একটা ফর্ম। সুতরাং এটা কি হবে? প্রেজেন্ট টেন্স। 8. When I become good enough at sketching, I will fulfill my wishes. যখন আমি স্কেচ করায় দক্ষ হব তখন আমি আমার ইচ্ছা পূরণ করব। তাহলে দেখো when I become a good enough, যখন আমি হব, এখানে will আছে, will fulfill। এখানে এই will দিয়ে কি বোঝাবে? ফিউচার টেন্স। একটু আগে বলেছি shall will থাকলে এটা ফিউচার টেন্স, আর সেজন্য এটা ফিউচার টেন্স। আশা করি এগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এবার দেখো 12.5 Read the sentences and notice their structures in pairs. Our one is given for
বাক্যগুলো পড়ো এবং তাদের গঠনসমূহ লক্ষ্য করো। একটি বাক্য তোমার জন্য করে দেওয়া আছে। এবার তোমাকে এই সেন্টেন্স গুলোতে ইন্ডিকেট করতে হচ্ছে স্ট্রাকচারস। এখন স্ট্রাকচারস যদি তোমাকে ইন্ডিকেট করতে হয় বা নির্দেশ করতে হয়, তাহলে তোমাকে এই যে গ্রামারের বেশ কয়েকটা জিনিস ভালো করে বুঝতে হবে। তবে এই ক্ষেত্রে দেখা যায় কি শুধুমাত্র সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং এক্সটেনশন এগুলোকে উল্লেখ করা হয়েছে। তো সাবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট যে কাজটা করে অর্থাৎ কাজ, সেটাকে বলা হয় ভার্ব। আর এই যে ভার্ব কাজটা করার জন্য সাবজেক্টের যে উপাদানের প্রয়োজন হয় অর্থাৎ যে জিনিসের সহযোগিতা নিয়ে সাবজেক্ট তার কাজটা করে থাকে সেটা হচ্ছে অবজেক্ট। আর বাকি অংশটুকু তুমি এক্সটেনশন বা অবশিষ্ট অংশের মধ্যে রেখে দিতে পারো। এখন কথা হচ্ছে এই শর্ট টাইমের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো মানে এই খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো শর্টকাটলি আমি বুঝিয়ে দিলাম, কিন্তু পুরোপুরি বুঝাতে হলে তোমাকে গ্রামার ক্লাসটা করতে হবে। আমার এই ধরনের অনেকগুলো ক্লাস আছে, তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে গিয়ে ওখানে গ্রামার সেকশনের মধ্যে ঢুকে তারপর দেখতে পারো ওখানে এই জিনিসটা কোথায় আছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কিত আলোচনা, ভার্ব সম্পর্কিত আলোচনা এবং অবজেক্ট সম্পর্কিত আলোচনা। আচ্ছা, এখানে দেখো স্ট্রাকচার, সাবজেক্ট আই প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে রাইট, অবজেক্ট লেটার্স। তারপরে অর্থাৎ এখানে কি আই রাইট লেটার্স, আমি সেটা লিখি এরকম। এখানে লেখা আছে ইটিং অ্যান অ্যাপল এভরিডে ইজ এ গুড হ্যাবিট। এই সেন্টেন্সের মধ্যে এই যে ইটিং অ্যান অ্যাপল, এটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ আপেল খাওয়া, একটা আপেল খাওয়া এভরিডে প্রতিদিন, এটা তোমার অ্যাডভার্ব অফ টাইম, এটা এক্সটেনশনের মধ্যে চলে যেতে পারে। ইজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এ গুড হ্যাবিট একটা ভালো অভ্যাস, এটা হচ্ছে অবজেক্ট। আওয়ার স্কুল সাবজেক্ট রিমেইন, ভার্বের পাস্ট ফর্ম, দেখো রিমেইন এর সাথে ইজ হবে, এটা রিমেইন হয়েছে। ক্লোজ ফর দ্য COVID-19 লকডাউনস, তাহলে এখানে কোভিড ফর দ্য COVID-19 লকডাউন, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন অর্থ হচ্ছে অবশিষ্ট অংশ বা বাকি অংশ। From tomorrow, I subject will help verb in future form, অর্থাৎ ভবিষ্যৎ সময় বোঝায় my mother, object অর্থাৎ আগামীকাল থেকে আমি আমার মাকে সাহায্য করব, I will help my mother। 12.6 read the story again and in pairs. Pick any 10 sentences and write the structure. গল্পটি আরেকবার পড়ো এবং জোড়ায় যে কোনো 10টি বাক্যের গঠন লিখো। এখন দেখো উপরে এই জায়গার মধ্যে তোমার গঠন কিরকম ভাবে লিখতে হয় সেটা তোমাকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে ছোট্ট করে। তবে আমার মনে হয় কি এই যে ভার্ব, তারপর সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। আমার মনে হয় সেটা তোমরা আমার ওই যে বললাম গ্রামার, যেটা গ্রামার আমার ভিডিও লিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারো। এবার দেখো ইন পেয়ার অ্যাক্টিভিটিস, যেহেতু বলছি এখানে ইন পেয়ার অর্থাৎ কি জোড়ায় জোড়ায় সেটা করো। গল্পটি একবার পড়ো এবং জোড়ায় যে কোনো 10টি বাক্যের গঠন লিখো। এখন জোড়ায় লিখতে হলে তোমায় কি করতে হচ্ছে? আলাপ করতে হচ্ছে, আরেকজনের সাথে আলাপ করে সেটা লিখতে হচ্ছে। আর সুতরাং সেটা কিসের প্রমাণ হয়ে মানে কিসের পরিবর্তন করতে হচ্ছে বা কিভাবে লিখতে হচ্ছে? ডায়লগের মাধ্যমে। তো এখানে আমিও ডায়লগের মতো করে লিখেছি, দেখো ইন পেয়ার অ্যাক্টিভিটিস, জোড়ায় কাজ। হে মিনা, ডু ইউ নো সাম স্ট্রাকচার অফ সেন্টেন্সেস? আচ্ছা মিনা, তুমি কি কিছু বাক্যের গঠন রীতি বা গঠন প্রণালী সম্পর্কে জানো? ডু ইউ নো, এই ডু ইউ নো এটা দিয়ে তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। ডু ইউ নো এটা শিখে ফেলো, শিখে রাখো, তারপর এটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করার চেষ্টা। ইয়েস আই নো, মিনা বলছে হ্যাঁ আমি জানি। এবার মাইসেলফ,
আমি বলছি কি লেটস পিক 10 sentences from Medha's dream story and write their structures. তাহলে চলো আমরা এই যে মেধার স্বপ্ন বলে যে গল্পটা আছে সেখান থেকে 10টা সেন্টেন্স নিই, সেখান থেকে 10টা সেন্টেন্স নিয়ে তাদের গঠন লিখি। মিনা ওকে, ঠিক আছে। Myself এবার কি বলছে দেখো, what is the structure of the sentence? I was learning to write. এখানে দেখো একটা সেন্টেন্স প্রথমে পিক আপ করা হলো, এবার বলছে কি এটা স্ট্রাকচারটা কিরকম হবে। মিনা বলছে the structure is, সেটা গঠন প্রণালীটা হচ্ছে কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট হবে I, তারপর কি ভার্ব ইন পাস্ট ফর্ম was learning, এই যে দেখো এখানে was learning আছে সেটা, তারপরে এক্সটেনশন টু রাইট, টু রাইট হচ্ছে লেখা, অর্থাৎ আমি লিখতে শিখেছিলাম। আই ওয়াজ লার্নিং টু, মানে শিখছিলাম, আমি লিখতে শিখছিলাম, কিভাবে লিখতে হয় সেটা শিখছি। এবার কারেক্ট, ঠিক বলেছে। দ্য সেকেন্ড ওয়ান ইজ ইট রিমাইন্ডেড অফ মাই চাইল্ডহুড, এটা আমাকে কিসের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল, এটা শৈশবের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বা শিশুকালের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এখন বলছে দ্য স্ট্রাকচার ইজ, এই সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম, সাবজেক্ট ইট, ভার্ব ইন পাস্ট ফর্ম রিমাইন্ডেড, অর্থাৎ রিমাইন্ডেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এক্সটেনশন হচ্ছে কি অফ মাই চাইল্ডহুড, ঠিক আছে। নেক্সট মাই সেলফ, দ্য থার্ড ওয়ান ইজ, তৃতীয়টি হলো I did exercise a lot to improve my writing, অর্থাৎ আমি আমার লেখার উন্নতি করতে অনেক চর্চা করেছিলাম। এখানে মিনা বলছে কি দ্য স্ট্রাকচার ইজ, এটার গঠন প্রণালী কিরকম, সাবজেক্ট হলো I, ভার্ব ইন পাস্ট ফর্ম ডিড, অর্থাৎ এটা ডিডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট এক্সারসাইজ, অবজেক্ট হচ্ছে যে এক্সারসাইজ, তারপরে এক্সটেনশন কোনটা, এ লট টু ইমপ্রুভ রাইটিং মাই রাইটিং, এটা হচ্ছে এক্সটেনশন, অবশিষ্ট অংশ, ঠিক আছে। আবার মাস নাইস বা ভালো সুন্দর। দ্য ফোর্থ সেন্টেন্স ইজ মাই হ্যান্ড রাইটিং ইজ মাচ বেটার নাও, অর্থাৎ আমার হাতের লেখা এখন অনেক সুন্দর। তাহলে এখানে মিনা বলছে দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট মাই হ্যান্ড রাইটিং, তাহলে এখানে মাই হ্যান্ড রাইটিং হচ্ছে সাবজেক্ট, ভার্ব ইজ প্রেজেন্ট ফর্ম ইজ, দেখো ইজ, তারপর এক্সটেনশন কি মাচ বেটার নাও, অনেক ভালো। ওকে, ঠিক আছে। দ্য ফিফথ সেন্টেন্স ইজ আই ক্যান ইমপ্রুভ এনিথিং, আমি অনেক কিছু মানে যে কোনো কিছু উন্নত করতে পারি। দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট I, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম ক্যান ইমপ্রুভ, উন্নত করতে পারি, অবজেক্ট হচ্ছে এনিথিং, যে কোনো কিছু। কারেক্ট। দ্য সিক্সথ সেন্টেন্স ইজ আই অ্যাম প্র্যাকটিসিং ড্রয়িং এ লট, আমি অঙ্কন করা এখন কি করছি, প্র্যাকটিস করছি, অভ্যাস করছি বা অনুশীলন করছি। মিনা দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট I, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম হচ্ছে am practicing, প্লাস অবজেক্ট হচ্ছে ড্রয়িং, আর এক্সটেনশন কি a lot. Okay? Myself. The seventh one is, সপ্তমটি হচ্ছে কি I will decorate my room with my painting, অর্থাৎ আমি আমার কি অঙ্কনগুলো দিয়ে যেগুলো আঁকবো সেগুলো দিয়ে আমার কক্ষ বা ঘর সাজাবো। The structure is subject I, verb in future form will decorate, plus object হচ্ছে কি my room, এরপর extension with my painting। দেখো এগুলো তোমাকে ভালো করে কিন্তু গ্রামার শিখতে হবে, তা না হলে তুমি বুঝতে পারবে না, আন্তাজে লিখতে হবে বা আন্তাজে দাগাতে হবে। আর পরীক্ষায় যে শুধু এগুলো দেবে এমন কোনো কথা নেই, অন্যগুলো চেঞ্জ করে দিতে পারে।
তবে সেক্ষেত্রে তুমি যদি এই যে গ্রামার জিনিসগুলো ভালো করে না বুঝো লিখতে পারবে না। The one is I want to become an artist. তাহলে আমি একজন চিত্রকর বা চিত্রশিল্পী হতে চাই। The structure is subject I, verb present form হচ্ছে want, extension হচ্ছে যে to become an artist. Myself. The ninth one is my drawing teacher encourages me to draw more. আমার অঙ্কন শিক্ষক আমাকে উৎসাহ দেন কি অনেক অনেক করে ছবি আঁকার জন্য, আরো ছবি আঁকার জন্য। মিনা, এখানে দ্য স্ট্রাকচার ইজ কি বলছে? সাবজেক্ট মাই ড্রয়িং টিচার, এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? এনকারেজেস, তারপর অবজেক্ট হচ্ছে মি, এক্সটেনশন কি? টু ড্র মোর। মাইসেলফ। দ্য 10th ইজ, দশমটি হলো I am also fond of doing sketches. আমি কি পছন্দ করি? আমি স্কেচ করাও পছন্দ করি। এখানে কি হবে? The structure is subject হলো I, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো am, অবজেক্ট হলো কি? also fond of doing sketches. Myself. Nicely done. Thank you. খুব সুন্দরভাবে তুমি বলছো, তোমাকে ধন্যবাদ। এবার মিনা বলছে কি? You are most welcome. 12.7 Read the sentences in the present tense and change them into the past and future in the future. অর্থাৎ বলছে কি প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো পড়ো। অর্থাৎ এই যে এখানে টেন্সের লেখা আছে এই প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো পড়ো। প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো পড়ো, তারপরে কি করতে বলছে? এবং তাদেরকে পাস্ট, অতীত এবং ভবিষ্যৎ, এটা হবে ফিউচার, ফিউচার টেন্সে পরিবর্তন করো। তাহলে এখানে ফিউচারটা একটু দিয়ে দিই এবং ফিউচারে পরিবর্তন করো। দেখো এখানে প্রথম কলামের মধ্যে প্রেজেন্ট টেন্স গুলো দেয়া আছে। এই প্রথম কলামের মধ্যে এখানে কি করতে হবে? ভার্ব গুলোকে পাস্ট টেন্সে নিতে হবে, তারপর ফিউচার টেন্সে নিতে হবে। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার কিরকম দেয়া আছে দেখো। সাবজেক্টের পরে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান বলতে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেয়া আছে। আর এটা করতে হবে পাস্ট টেন্সে। সেটা কিভাবে করতে হবে? সাবজেক্টের পর ভার্বের টু ফর্মটা আছে, তারপর ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল উইল বসিয়ে ভার্বের ওয়ান ফর্মটা বসানো হবে। ঠিক আছে? দেখো নম্বর, টুডে আই রিড অ্যান এসে অন দ্য সুন্দরবনস। আমি আজ সুন্দরবনের একটা চিঠি, একটা এসে বা রচনা পড়েছি। তাহলে এখানে আছে টুডে। যদি এটাকে অতীত করতে হয় তাহলে কি করতে হবে? টুডেটাকে ইয়েস্টারডে করতে হবে। তারপর এই রিড ভার্ব আছে, এই রিড ভার্বের ফর্মটা কি করতে হবে? পাস্ট ফর্মে নিতে হবে। দেখো রিড ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কি? ডেড। যেটা একই থেকে যায়। তাহলে টুডে এটা পরিবর্তন হয়ে কি হলো? টুডে পরিবর্তন হয়ে এটা চলে গেল কোথায়? ইস্টার। কোথায় কি পরিবর্তন হচ্ছে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ইস্টার আই রিড এনেছে। এখন এটা যখন ফিউচারে নিয়ে যাবে তখন হয়ে যাবে টুমোরো। টুমোরো I shall read, তারপর ভার্বের কি পরিবর্তন হচ্ছে? shall will বসিয়ে ভার্বের বেস ফর্ম বসাতে হচ্ছে। ওকে, I shall read an essay on the সুন্দরবন। আগামীকাল আমি সুন্দরবনের উপর একটা রচনা পড়ব। নাম্বার, it makes me interested to visit the সুন্দরবন। এটা আমাকে সুন্দরবন যাওয়ার জন্য আকর্ষিত করবে বা আমার সুন্দরবন যাওয়ার জন্য উৎসাহিত করবে। করে, সরি এখানে করে, মেক্স এটা কি হলো? ভার্বের বেস ফর্ম বা এস বাই এস ফর্ম হলো প্রেজেন্ট টেন্স। ইট মেক মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন। এখন সেটা পাস্ট টেন্সে নিলে কি হয়ে যাবে? মেকটা হয়ে যাবে মে।
ইট মেড মি ইন্টারেস্টেড টু ভিজিট দ্য সুন্দরবন। অর্থাৎ এটা সুন্দরবনে আমাকে কি নেওয়ার জন্য উৎসাহিত করেছিল বা সুন্দরবন ভ্রমণ করার জন্য উৎসাহিত করেছিল, মেড পাস্ট টেন্স। আর ফিউচার টেন্সে নিলে কি হয়ে যাবে, উইল মেড, এটা আমাকে সুন্দরবনে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। ওকে, বা এমন ভাবে তৈরি করবে যাতে আমি সুন্দরবন ভ্রমণ করতে পারি। নাম্বার 3, and I decide to visit it next month, এবং আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি পরের মাসে এটা ভ্রমণ করব। তাহলে এখানে আই ডিসাইড, ডিসাইড হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, আমি সিদ্ধান্ত নিই। কেমন, and I decided to visit it following month, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে ডিসাইডের পাস্ট ফর্মটা কি হয়ে গেল, ডিসাইডেড। I decided to visit it following month, অর্থাৎ পরের মাসে সুন্দরবন ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। and এটা ফিউচার টেন্সে কি হয়ে যাবে, I shall decide, আমি সিদ্ধান্ত নেব কি, I shall decide to visit the next month, অর্থাৎ আগামী মাসে বা পরের মাসে এটা ভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নেব। I also take my parents permission, আমি কি করব, আমি আমার মা বাবার অনুমতি নেই। তাহলে I also take, এখানে টেকটা হচ্ছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্ট ফর্ম করতে হলে কি করতে হবে, I also took, ভার্বের পাস্ট ফর্ম করতে হলে সেটা কি করতে হবে, টেকটাকে টুক করতে হবে। এই জন্য তোমাদেরকে আগে বলেছিলাম ভার্বের ফর্মগুলো শিখতে হবে তোমাদেরকে, তা না হলে এগুলো বুঝতে পারবে না, নিজে করতেও পারবে না। তারপর ফিউচার টেন্সে করতে হলে কি করতে হবে, শ্যাল টেক, এখানে দেখো শ্যাল অলসো টেক, এটা ফিউচার ফর্ম, শ্যাল টেক মাই প্যারেন্টস পারমিশন, আমি আমার মা বাবার অনুমতি নেব। I am very happy now, তাহলে I am দিয়ে বোঝাচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, আর নাও দিয়ে বোঝাচ্ছে এটা প্রেজেন্ট ফর্ম। এটা পাস্ট টেন্সে আমি এখন সুখী, তো যখন এটা পাস্ট টেন্সে নিয়ে যাব তখন অ্যামটা কি হয়ে যাবে, অ্যামটা হয়ে যাবে ওয়াজ, তারপরে নাওটা হয়ে যাবে দেন, অর্থাৎ আমি তখন খুব খুশি হয়েছিলাম বা সুখী ছিলাম। ফিউচার টেন্স নিলে কি হয়ে যাবে, শ্যাল বি, শ্যাল বি, শ্যাল বি হ্যাপি, আই শ্যাল বি ভেরি হ্যাপি নাও, এটা দেন হতে পারে, আমি তখন তখন কি হবে, সুখী হব। আই শ্যাল হ্যাপি, আই শ্যাল বি ভেরি হ্যাপি দেন, অথবা আমি তখন খুব খুশি হব, দেন হতে পারে, বা নেক্সট ডে হতে পারে, অথবা তারপর হতে পারে, এভাবে এটা লিখতে হবে। নেক্সট 12.8, read the sentences below and compare the present, past and future among yourselves, then tick mark, অর্থাৎ এখানে একটা টিক মার্ক করতে হবে the correct verbs form, অর্থাৎ ভার্বের ফর্মের উপর টিক মার্ক করতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এখানে ভার্বের উপর টিক মার্ক করতে হবে। আমি টিক মার্ক না করে সরাসরি আনসারটা এখানে লিখে দিচ্ছি, তার কারণ টিক মার্ক আমি এখানে করিনি, একসাথে আনসারটা পড়ে ফেলেছি, তোমরা শুধু লিখে টিক, এটা লেখার পরে টিক মার্কটা করে দিয়ে দিতে পারো, ঠিক আছে। দেখো, তবে কথা হচ্ছে যে এটা বুঝবে কি করে কোনটা কোন ভাগ, প্রথমে তোমাকে সেটা বুঝতে হচ্ছে, তারপর কম্পেয়ার করতে হচ্ছে, ঠিক আছে। I go went to school every day, এবার এখানে দেখো চিন্তা এখানে ভার্ব দুটো দেয়া আছে, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে went ভার্ব। তো এখন কোনটা হবে সেটা তুমি কিভাবে বুঝবে, দেখো এখানে দেয়া আছে এভরিডে, এভরিডে প্রতিদিন, প্রতিদিন। এই ক্ষেত্রে যেহেতু প্রতিদিন প্রতিদিনের একটা ঘটনা, তাহলে স্বাভাবিকভাবে প্রেজেন্ট টেন্স হবে, আর প্রেজেন্ট টেন্স হলে কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সুতরাং ওয়েন্টটা হবে না, কি হবে, গো। তাই আমি এখানে আনসারটা লিখেছি আই গো,
এখানে টু স্কুল এভরিডে আছে, আমি এখানে টু স্কুল এভরিডে লিখে দিলাম। অর্থাৎ তুমি এভাবেও করতে পারো, অথবা চাইলে এই গো এর পাশে ব্র্যাকেট দিয়ে টিক মার্ক করে দিতে পারো। সরি। নাম্বার 2, the sun rises rose in the east। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে যদি তুমি রোজ দাও তার মানে উঠেছিল, সুতরাং এটা উঠেছিল তার মানে কি পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, আর উঠবে না এমন বোঝায়। কিন্তু এখানে যেহেতু কোনো রকম সময়ের ইঙ্গিত নেই, সুতরাং তোমাকে এটা ধরে নিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার মানে এটা রাইসেস হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে। সুতরাং এখানে কি হবে রাইসেস। এখানে ভার্ব কোন দুটা? এই দুটাই হচ্ছে যে ভার্ব। তো এই দুটাকে আমি রেড মার্ক করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই রাইস থেকে রাইজেস এবং রোজ থেকে কোনটা বুঝবে? রাইজেস। এরপর দেখো অনেস্টি হেল্প টু মেক আস হ্যাপি, মানে সততা আমাদেরকে সুখী করতে তৈরি করে। সততা আমাদেরকে সুখী হতে কি করে? সাহায্য করে। তো এই যে ভার্ব কোনটা? একটা হচ্ছে যে হেল্প, একটা হচ্ছে হেল্প। আমি যদি হেল্প দিই তার মানে সাহায্য করেছি, কিন্তু এখানে সততা বলতে একটা এমন একটা জিনিসকে বোঝায় যেটা নিত্য সত্য, এবং এটা অতীতে যেমন ছিল বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং এটাকে কোন ফর্মে লিখতে হবে? প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। অনেস্টি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সে কারণে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে। নাম্বার 4, I will take to a walk tomorrow। তো এখানে ভার্ব হচ্ছে টেক আর টু, আর এখানে একটা অ্যাডভার্ব অফ টাইম দেয়া আছে টুমরো। তাহলে টুমরো দিয়ে কি বোঝাবে? আগামীকাল। যেহেতু টুমরো দিয়ে আগামীকাল বোঝাচ্ছে, সেহেতু এখানে উইল আছে। আমরা জানি শ্যাল উইল সাধারণত ফিউচার টেন্সে বসে, এটাও যেহেতু ফিউচার টেন্স, সুতরাং উইল হয়ে এখানে কি হবে? টেক হবে, টু হবে। আর সে কারণে এখানে হচ্ছে আই উইল টেক এ ওয়াক টুমরো, অর্থাৎ আমি আগামীকাল একটা হাঁটবো। He helps a bigger study। তো এখানে দেখো হেল্প একটা ভার্ব আছে, হেল্পস একটা ভার্ব আছে, আবার এখানে স্টাডি একটা অ্যাডভার্ব অফ টাইম আছে। স্টাডি মানে কি? গতকাল। যেহেতু গতকালের ঘটনা, সেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, অর্থাৎ হেল্প হবে, হেল্পস হবে না। আর সে কারণে আনসারটা হবে কি? হি হেল্প এ বেগার স্টাডি, সে গতকাল একজন ভিখারিকে সাহায্য করেছে। নেক্সট দেখো I get a gift from my teacher last month। এখানে ভার্বটা কি? ভার্ব দুটো আছে, গট, আরেকটা আছে গেট। আর এখানে দেখো লাস্ট বলে একটা শব্দ আছে, লাস্ট মান্থ, গত মাসে। সুতরাং স্বাভাবিকভাবে যেহেতু গত বোঝাচ্ছে, এটা পাস্ট টেন্স হবে, সুতরাং কোনটা হবে? গট। I got a gift from my teacher last month। গত মাসে আমি আমার শিক্ষক থেকে একটা উপহার পেয়েছি। নেক্সট, my friends played with me last Friday। তাহলে এখানে ভার্ব দুটো দেয়া আছে কি? প্লে আর প্লেড। আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে কি? লাস্ট ফ্রাইডে একটা অ্যাডভার্ব অফ টাইম দেয়া আছে। সুতরাং যেহেতু এটা গত বোঝাচ্ছে, লাস্ট গত শুক্রবার, সুতরাং ভার্বটা হবে কি? পাস্ট টেন্স। আর প্লে হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হচ্ছে প্লেড। সুতরাং এই ক্ষেত্রে কি হবে? প্লেড। মাই ফ্রেন্ডস প্লেড উইথ মি লাস্ট ফ্রাইডে, অর্থাৎ গত শুক্রবার আমার বন্ধুরা আমার সাথে খেলেছিল। 8, he will prepared lunch for his mother tomorrow। এখানে ভার্ব কি আছে? প্রিপেয়ার আর প্রিপেয়ার। আর আরেকটা জিনিস লক্ষ্য করলে কি দেখা যায়? এখানে অ্যাডভার্ব অফ টাইম আছে টুমরো। সুতরাং
টুমোরো দিয়ে কি বোঝায়? আগামীকাল বোঝায়। যেহেতু আগামীকাল বোঝাচ্ছে সেহেতু এটা ভবিষ্যৎকাল হবে, অর্থাৎ ফিউচার টেন্স। আবার এখানেও দেখো কি আছে? উইল আছে। উইল দিয়ে কি বোঝায়? ফিউচার টেন্স বোঝায়। আর সেই কারণে কি হবে এখানে? উইল প্রিপেয়ার হবে, প্রিপেয়ার পাস্ট টেন্স এটা হবে না। He will prepare lunch for his mother tomorrow. Okay, finished. এবার দেখো 12.9. Read the following situations and add some sentences using proper tenses. অর্থাৎ উপযুক্ত কালের উপর, সঠিক ক্রিয়ার কালের উপর ভিত্তি করে তোমাকে কয়েকটি বাক্য লিখতে হবে। বলছে কি নিচের পরিস্থিতিগুলো পড়ো এবং সঠিক ক্রিয়ার কাল ব্যবহার করে কয়েকটি বাক্য লেখো। Situation A. Daily routine of Rajiv. Rajiv is the youngest of 3 siblings. He is in class 6. He is an early bird. এখানে এই অংশটুকু দেয়া আছে, তোমাকে আর কয়েকটা লাইন লিখতে হবে। তার আগে একটু অর্থগুলো বোঝার চেষ্টা করো। রাজীব is the youngest of 3 siblings. রাজীব 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। তাহলে এখানে সিবলিং শব্দের অর্থ কি? ভাই বোন। সিবলিংস, অনেকে এই শব্দের অর্থটা জানে না। সিবলিংস এটা মনে রাখো, খুব দরকারি শব্দ। He is in class 6. সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। He is an early bird. সে একটা ভোরের পাখি। He gets up early from bed. সে ভোরে ঘুম থেকে উঠে। Then he studies for some time. তারপর সে কিছুক্ষণের জন্য পড়তে বসে। After that he baths, takes his breakfast and starts for school. এরপর সে গোসল করে বা স্নান করে, সকালের নাস্তা খায় এবং স্কুলের জন্য যাত্রা শুরু করে। এখানে শুরু একটা হবে, এখানে দুটো হয়ে গেছে। শুরু করে। He takes his lunch at school. সে স্কুলে তার দুপুরের খাবার খায়, অর্থাৎ খাবার সে দুপুরে খাওয়ার জন্য বাসা থেকে নিয়ে যায়। After returning school, he goes to field and plays with his friends. স্কুল থেকে ফেরার পর সে মাঠে যায় এবং তার বন্ধুদের সাথে খেলে। He returns home in the evening and sits to study after washing himself. সে সন্ধ্যায় বাড়ি ফিরে এবং হাত মুখ ধুয়ে পড়তে বসে। Finishing his studies, he takes supper, watches TV and goes to bed at 10 p.m. লেখাপড়া শেষ করে সে রাতের খাবার খায়, টেলিভিশন দেখে এবং রাত 10টায় ঘুমাতে যায়। 1 নম্বর সিচুয়েশন এখানে শেষ। সিচুয়েশন 2, মাই ড্রিম, আমার স্বপ্ন। দেখো এখানে দেয়া আছে I am Ratul. I lived in a small village in Munshigand. From my childhood, I had a dream to study in a public university. অর্থাৎ কি, আমার নাম হচ্ছে রাতুল, আমি ছোট্ট একটা মুন্সিগঞ্জের ছোট্ট একটা গ্রামে বাস করতাম। আমার শিশুকাল বা শৈশবে আমার একটা স্বপ্ন ছিল যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করব। এবার আনসার কি পাওয়া হচ্ছে দেখো, I am Ratul. আমি রাতুল। I lived in a small village in Munshigঞ্জ। তাহলে প্রথম যতটুকু আছে সেটুকু তোমাকে লিখে ফেলতে হবে। From my childhood, I had a dream to study in a public university. I studied hard to make my dream true. আমি আমার স্বপ্নকে সফল করার জন্য বা সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। I passed SSC and HSC examination with GPA 5. আমি SSC এবং HSC পরীক্ষায় GPA 5 পেয়ে পাস করেছিলাম। After that, তারপরে I started preparation for the admission test. এরপরে ভর্তি পরীক্ষার জন্য, ভর্তি টেস্টের জন্য কি আমি প্রস্তুতি নিয়েছিলাম।
I worked hard for that. আমি সেটার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম. Finally, I was selected to study in Dhaka University and my dream has come true. এবং চূড়ান্তভাবে বা শেষ পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য নির্বাচিত হয়েছিলাম, সিলেক্টেড, এবং এভাবে আমার স্বপ্ন কি সত্যি হয়েছে। সিচুয়েশন 3, হাউ টু ফলো ডিরেকশন, কিভাবে ডিরেকশন ফলো করতে হয়। Laila, I am the captain of my class. My class teacher has asked me to arrange a class party. I have made a plan. It is as follows. তাহলে এখানে যেটুকু অংশ দেয়া আছে সেটুকু রেখে বাকি অংশটা তোমাকে লিখতে হবে। প্রথম সেই অংশটুকু আমি এখানে রাখলাম, I am Laila, আমি লাইলা, I am the captain of my class, আমি আমার শ্রেণীর মধ্যে কি নেতা, দলনেতা বলে ক্লাসে। My class teacher has asked me to arrange a class party. আমার শ্রেণী শিক্ষক আমাকে একটা ক্লাস পার্টি ব্যবস্থা করতে বললেন। I have made a plan. আমি একটা পরিকল্পনা করলাম। It is as follows. এটা নিম্নরূপ। First, প্রথমে I will make a committee. আমি একটা কমিটি তৈরি করলাম and divide the duties in 3 groups. এবং সেই কর্তব্য কাজগুলো 3টা দলে ভাগ করলাম। One group will collect subscription from the students. একটা দল কি করবে, স্টুডেন্ট থেকে চাঁদা কি করবে, কালেক্ট করবে বা সংগ্রহ করবে, and make a list of them, এবং তাদের নামের তালিকা তৈরি করবে, who want to join in telling jokes, এবং এদের মধ্যে যারা জোক বলতে চায় বা কৌতুক বলতে চায় তাদের নাম, প্লেইং ফানি গেমস, মজাদার খেলা খেলতে চাইলে তাদের নাম, রিসাইটিং poems etc, কবিতা আবৃত্তি ইত্যাদি। Another group will arrange decoration and buy food item for the party. অন্য গ্রুপ কি করবে, ডেকোরেশন করবে, ডেকোরেশনের ব্যবস্থা করবে, সাজসজ্জার ব্যবস্থা করবে এবং পার্টির জন্য বিভিন্ন ধরনের খাবার কিনবে। The third party বা থার্ড গ্রুপ will help me. তৃতীয় দলটি আমাকে সাহায্য করবে to arrange everything, সবকিছুর ব্যবস্থা করার জন্য, from the beginning to ends, শুরু থেকে শেষ পর্যন্ত। So the party will be successful in a disciplined way. তাহলে সেই পার্টিটা একদম নিয়ম শৃঙ্খলাভাবে সফল হবে। ফ্রেন্ডস, আজকে এতটুকু পর্যন্ত। আমি চেষ্টা করছি এই যে চ্যাপ্টার 12 যা কিছু আছে সবকিছু এই একটা ভিডিওর মধ্যেই তোমাদের জন্য তৈরি করে দিতে। তা আমি মোটামুটি তৈরি করে দিলাম। আশা করছি তোমরা এই একটা ভিডিও থেকে সবকিছু একেবারে শিখে যাবে। একটু ধৈর্য সহকারে যে কিছুক্ষণ সময় আমি তোমাদেরকে বুঝালাম সেইটুকু সময় একটু মনোযোগ দিয়ে তোমরা ওয়াচ করেছো। তবে এখানে যদি কোনো কিছু বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে আমি বলবো ভিডিওটা আবার প্রথম দিক থেকে একবার দেখে নাও, তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা করব। So, thank you very much for watching the video.